জানো, তোমার গল্পটা শুনে আমার পুরোটা মনে হলো যে তোমার সাথে তার প্রেম কেবলমাত্র শারীরিক, আর কিছুই না। আর কিছুই না। তার উদ্দেশ্য ছিল ফিজিক্যাল আমার সাথে। তার শুধু কেন জানি আমার 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 প্রতি তার কোনো দুর্বলতা নেই, আমার শরীরের প্রতি, দেহের প্রতি তার দুর্বলতা ছিল। ওরা বোনে বলতো যে তুমি একটু বের হও বা আমাদের বাসায় আসো, তুমি তো বিয়ে করে ফেলবা, তোমাকে আর দেখবো না, তুমি একটু আসো। পরে আমিও বের হলাম ওনাদের কথা মতো, বাসা থেকে বের হয়েছি, এক কাপড়ে বের হয়েছি, বোরকা পরা ছিল। ওই অবস্থায় আমার হাজবেন্ড আমাকে, ওনারা ভাই বোন সহ জোর জবরদস্তি করে আমাকে সীতাকুণ্ডে নিয়ে যায়। হয়তো তুমি এখানে, তোমাকে বিয়ে করবো, নয়তো তোমাকে এখানে মেরে ফেলবো। আমার হাজবেন্ড আমাকে বলতো, হয় আমাকে বিয়ে করো, নয়তো তোমাকে এখানে মেরে ফেলবো। তো আমার ছেলে ছোট মানুষ, তো একটু ওর সাথে আহ্লাদ করতে চাইতো, ও এটা সহ্য হতো না। আমার ছেলেকে হচ্ছে, আমরা যে রান্না করি খুন্তি আছে না, ওটা গরম করে ঠোঁটে লাগাইছে। ওই 5 বছরের বাচ্চা রে, ও মাই গড। আমি 18 দিন টাকা না খেয়েছিলাম, আমার পাশে কেউ ছিল না। 18 দিন খাবার ছিল না বাসায়। দেখেন লিপসটা কেটে করছে, এটা কিভাবে কাটছে? এটা আমাকে হাত দিয়ে আঘাত করছে। আমি যেহেতু সি সেকশন আমার বেবি হয়েছে, সে আমাকে আমার সি সেকশনের জায়গায় লাথি দিছে। লাস্ট মুহূর্তে সে আবার চুলের মধ্যে আগুন লাগাই দিছে, আমি সে চুল কাটতে বাধ্য হয়েছি। ও মাই, আমি খুব ক্লান্ত, আমি তোমার এই চুল ক্লান্ত। পোড়া। অসহায়ের মতো আমি চুপটি মারে বসে থাকতাম, আর সবসময় মোবাইলটা হাতে রাখতাম, 349 ফোন করে রাখতাম, ডায়াল করে রাখতাম, কখন আবার কি হয়। ও মাই গড। এই পুতুলের মতো মেয়েটার যার গল্প আজকে আপনি শুনতে শুরু করলেন, এটা গল্প না, এটা আসলে একটা ব্যথার সিনেমা। এত মিষ্টি দেখতে, এত অল্প বয়স, অথচ ওর জীবনটা আগুনে ঝলসানো। মানে প্রতিটা পরতে পরতে একটা মানুষ যে কি পরিমাণে কষ্ট পাইতে পারে, অপমানিত হইতে পারে, জ্বালার ভেতর দিয়ে যাইতে পারে, হচ্ছে তাই। ছোট বয়সে আবেগে ভুল করে বসলে যে একটা মানুষের লাইফে কি হইতে চায়। আপনার যদি ছোট বোন থাকে, আপনার যদি মেয়ে থাকে, আপনার চেনা জানা যদি কোনো কিশোরী থাকে, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা ওয়ালে শেয়ার করতে বলবো, অনুরোধ করবো হাত জড়ো করে। অন্তত একটা জীবনও যদি বাঁচে, সেটাই হবে আমাদের সার্থকতা। আর স্ক্রলে দেখানো নম্বরে হোয়াটসঅ্যাপ করে বা পেজ ইনবক্সে টেক্সট করে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার গল্প বলতে চাই। আমি বলতেও পারতাছি না যে তুমি তোমার কান্নাটা থামাও। অফের একটু শুনছিলাম, আমার নিজের গলা ভারী হয়ে গেছে। ওর ফোনে এত এত মারের দাগ, এত এত অত্যাচারের দাগ, আমি দেখাবো আপনাকে। জানো, তোমার গল্পটা শুনে আমার পুরোটা মনে হলো যে তোমার সাথে তার প্রেম কেবলমাত্র শারীরিক, আর কিছুই না। আর কিছুই না। তোমার কি সেটাই মনে হয়? আমার সেটা মনে হয়, কারণ আমি তার খোঁজ খবর নেওয়ার জন্য তার ফ্রেন্ড সার্কেল, তার আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ করছি যে আসলে সে কি চায়। সে আমি চিন্তা করতাম যে ওনাদের সাথে হয়তো বলে না, এরকম ফ্রেন্ড সার্কেল বলে না যে আমি ফিউচারে শিলাকে নিয়ে এটা করতে চাই, ওটা করতে চাই। যখন আমি তার কাজিনকে ফোন দিলাম, তার কাজিন বাইরে থাকে, যে ভাইয়া আপনারা কি জানেন যে আরিফ যে আমার সাথে ঢাকায় থাকছে? ওনারা বলতো কই না তো, আমরা জানি যে ওর সাথে তোমার ডিভোর্স হয়ে গেছে। আমি বলছি না, আমরা তো একসাথে থাকি। কি বলো? ওনারা খুব শর্ট হয়েছে, কি বলো? আমি বলছি হ্যাঁ আমরা একসাথে থাকি। উনি আমাকে একটা একটা কথাই বললো, আমি ওনার নামটা বলতে চাই না, একটা কথাই বললো, তুমি ওর সাথে থেকো না। তোমার ওর সাথে কাজিন। তোমার সাথে যখন তোমার হাজবেন্ড থাকতো, সেই সময়ে তোমাদের ভালোবাসার সম্পর্ক থাকতো নাকি শারীরিক সম্পর্কটাই মূলত? শুধু শারীরিক সম্পর্কটাই থাকতো। তোমার রাত্রে ফেরা থেকে আমাকে বলো তো, রুটিনটা কি ছিল? সে আসতো, তার মতন করে সে মোবাইল চাপতো, আমার আগে সে আসতো। তার এসে আমাকে অনবরত কল দিত, আসো না কেন, আসো না কেন। যেটা আমি একটা চাকরি করি, আমি কোম্পানির রুলস অনুযায়ী আমাকে চলতে হবে। আমি আমার কাজ সেরে আস্তে আস্তে 11:30 বাজতো। আমি আসতাম, আমি এসে জাস্ট আমার ব্যাগটা না রাখতে সে আমার মোবাইলটা টান দিত, মোবাইল দাও, দেখি মোবাইলে কি আছে, কার সাথে কথা বলতে বলতে আসছো, মোবাইলটা দাও। ওকে ফাইন, তুমি মোবাইলটা রাখো। আমি ব্যাগটা কাঁধ থেকে না সরাতে, মানে কষে আমাকে থাপ্পড় দিত। কেন এত আসতে লেট হয়েছে, কেন এখন রান্না করবে কে, কখন খাবো, কখন ঘুমাবো। আমি এসে আমার ড্রেস চেঞ্জ করতাম, আমার রান্না বান্না কাটাকাটি করতে করতে প্রায় 1-1:30 বাজতো।
এর ভিতরে সে আমাকে খোঁচায় খোঁচায় ঝগড়া করতো, গালিগালাজ করতো। আমি রান্না করতাম, ধূপ করে গিয়ে কানের নিচে বা হাতের মুঠো দিয়ে এরকম একটা দিয়ে আসতো যে ওই ছেলে তোমাকে কেন মেসেজ করছে। তবে আমাকে চাকরি করাইও না, যেটা এই ছেলে আমাকে চাকরির কারণে আমাকে ফোন দিছে একটা বিষয় জানার জন্য, ঠিক আছে আমাকে চাকরি করাইও না, আমি বাসায় থাকি, আমি পারবো না বোঝা টানতে। সে বোঝা টানতে পারবে না, বোঝা। আমি বোঝা। আরে আমি নাকি তার শখের নারী ছিলাম, আর এই জন্য এত দাগ বানাইছে আমি শরীরে। তার শখের নারী ছিলাম। তারপর আমি তার খোঁজ খবর জানানোর জন্য তার কাজিনকে যখন ফোন দিই, তার কাজিন আমাকে একটা কথাই বলে, তুমি ওর সাথে থেকো না। ও এমন একটা পুরুষ যে সে তার বিদেশে সব টাকা যদি হতো, তার বিদেশ যাওয়ার জন্য সে আপনার হচ্ছে পাসপোর্ট যা যা করার দরকার সব কিছু করছে। তার বিদেশ যাওয়ার জন্য যদি তার অল খরচ আমি দিই, সে তোমাকে আমার কাছে বিক্রি করে দিবে। আমি এটা শোনার পরে খুব চিৎকার করে ওনার সাথে বললাম, ভাই কি বলেন আপনি, কি আমার সাথে এগুলো মজা করতেছেন, কেন আমাকে এগুলো বলতেছেন, আমি আপনার কি ছোট ভাইয়ের বউ হই, আমি আপনার বোনের মতন। দেখো তুমি আমার ছোট ভাইয়ের বউ হও, আমি তোমার বড় ভাই, কিন্তু আমার ভাই তোমাকে যেভাবে আমাদের কাছে প্রেজেন্ট করছে, তোমার সাথে তার সেক্সুয়াল ছাড়া আর কিছুই না। সে তোমাকে শুধুমাত্র শারীরিক চাহিদার জন্যই রাখে, আর কিছুই না। ও টাকার জন্য এখন যদি বলি যে বিদেশে সব টাকা দিব, সে তোমাকে আমার কাছে দিয়ে দিবে। তোমার প্রথম ভুল 14তে, তোমার বয়স যখন 14, বলবো আমাকে? আমি প্রথম ভুল করেছি হচ্ছে আপনার 2015 সালে। আমি ভুল করে বিয়ে করছি। ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আসলে কোনো কিছু করলে কখনোই সুখী হওয়া যায় না। যাই হোক, ওইখানে তখন তোমার বয়স হচ্ছে 14 আমার বছর। বয়স ছিল তখন 14। ওইখানে ভুল হওয়ার পর 2020-এ আমি ওইখান থেকে চলে আসি ডিভোর্স নিয়ে। তার আগে থেকে আমার বর্তমানে যে হাজবেন্ড, ওনার সাথে আমার পরিচয়। উনি বিবাহিত ছিল, ওনার বউ আছে, বাচ্চা আছে। তার জানা সত্ত্বেও আমি ওনাকে বিয়ে করেছি, কারণ ছিল তার ফ্যামিলি ইনভলভ ছিল। তার মা, তার বোন সবসময় বলতো, আমাকে খুব প্রেশার দিত যে আমার ভাইকে বিয়ে করো, তুমিও ডিভোর্সি, আমার ভাইয়ের হচ্ছে বউ বাচ্চা আছে, ওর বউ বাচ্চা ভালো না, ওকে সংসার থেকে বের করে দিবে, চরিত্র সমস্যা। আমার হাজবেন্ড খুব ব্ল্যাকমেল করতো, মানে ইমোশনাল ব্ল্যাকমেল, যে সে আমাকে ছাড়া বাঁচবে না, সে মরে যাবে। সে খুব পাগলামি করতো। হ্যাঁ, আমিও একটা সময় তার জন্য অনেক পাগলামি করছি, ভালোবাসার জন্য, তার সাথে সংসার করব বলেই পাগলামি করছি। একটা সময় আমি সবকিছু মেনে নিয়েছি, আমি যেহেতু ডিভোর্সি, তো ওর বউ বাচ্চা আছে, সমস্যা নেই, ভালোবাসি তো, আমি মেনে নিই। তারপর হচ্ছে উনি বিদেশ চলে যায় 2021-এ, 22 সালে আবার চলে আসে। তখন কি বিয়ে করে যায় না? বিয়ে না, বিয়ে করে যায় না, সে আমাকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে চলে যায়, বিয়ে করে নেই। তখন তোমাদের রিলেশন চলছে? তখন আমাকে রিলেশন চলছে আমাদের। তখন কি তারপর তোমাদের নিয়মিত দেখা হচ্ছে? হ্যাঁ, প্রতিনিয়ত দেখা হচ্ছে, কথা হচ্ছে। শারীরিক সম্পর্ক হচ্ছে তখন? হ্যাঁ। এবং তখন জানো যে তোমার ওই যার সঙ্গে মেলামেশা করতেছো তার আলাদা বউ বাচ্চা আছে? বউ বাচ্চা আছে। আমার একটাই মাথায় ছিল যে আমি তো কখনো আনম্যারিড বা এরকম পার্সনকে বিয়ে করতে পারবো না। যেহেতু গ্রামে বড় হয়েছি, ওইখানে থাকি, আমার এরকমই হবে যে হয়তো বউ মারা গেছে বা বউ আছে, এরকম আমার বিয়ে করতে হবে। তা আমি সবকিছু মেনে নিয়েছি, আর ওনাকে আমি খুব ভালোবাসতাম। আমার যে বর্তমান হাজবেন্ড, ওনাকে খুব ভালোবাসতাম। আমি ওনার জন্য একটা সময় অনেক পাগলামি করছি, ফ্যামিলির বিরুদ্ধে কথা বলেছি যে কি হয়েছে, ওর বউ বাচ্চা আছে, আমি মেনে নিই। হ্যাঁ, উনিও আমাকে খুব সহজে মেনে নিয়েছে, যেহেতু ওনার ফ্যামিলি, মা বোন সবাই আমার সাথে কথা বলতেছে, আমি মেনে নিয়েছি যে যেহেতু ওনার মা আপনার ওনার তোমার মা সাথে কথা বলছে? বোন। তো আমি ওনার মাকে মা একটা এবং কথা, বোন দুজন হ্যাঁ মিলেই কথা দুজনেই বলতো? কথা বলতো, এবং এখন তো ওনাদের সাথে আমার ছবিও আছে। বলতো যে, তাহলে ওই ওই বউটা তো আমি বাড়িতে? বলতাম ভাই, আমি প্রশ্ন করতাম যে আপনার ঘরে তো বউ আছে, বউ রেখে কিভাবে আরেকটা মেয়েকে আপনার ছেলেকে বিয়ে করতে বলেন? ওর মা খুব ইমোশনাল হয়ে আমার হাত জোর করে বলতো, মা আমার ছেলে তোমাকে ভালোবাসে, আমরা চাই যে আমার ঘরের বউ তুমি হও, ওই মেয়ে ভালো না, ওর চরিত্র সমস্যা। আমি বলছি না, আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ে সংসার বাঁধতে পারবো না, আমার পক্ষে এটা সম্ভব না। এটা বলার কারণে আমার হাজবেন্ড অনেক, এখন বর্তমানে যে হাজবেন্ড, উনি অনেক পাগলামি করছে। উনি বাহিরে ছিল, ওইখানে উম, গলায় দড়ি দিছে, গামছা পেঁচিয়ে প্যানের সাথে ঝুলে থাকতো, আমাকে ছবি তুলে পাঠাতো। ওর বোনের বাইরে থাকতো, বড় বোন, উনি আয়ারল্যান্ড থাকে। উনি আমাকে বলতো যে আমার বাইর যদি তোর জন্য কিছু হয়, তোর পুরো ফ্যামিলি মামলা দিব। ওরা আওয়ামী লীগ ছিল,
হুম। মানে খুব দাপট থাকতো, খুব ভয় লাগাইতো। যেহেতু আমরা গ্রামের সহজ সরল মানুষ, বুঝতাম না এগুলো, খুব ভয় লাগাইতো। আমার হাসব্যান্ড তখন রাজনীতি করতো আওয়ামী লীগের। পরে আমি একটা পর্যায়ে যে আমি মেনে নিয়েছি সমস্যা, আমি বিয়ে করব। পরে আমার ফ্যামিলিকে আমি রাজি করাইতে পারলাম না। আমি তো আমার ফ্যামিলির বিরুদ্ধে যেতে পারবো না। হুম। যেহেতু আমার একটা ছেলে আছে, আমার আমার ছেলে আমার মা-বাবার কাছে বড় হয়। তো অবশ্যই আমি যদি ভুল করি আমার ছেলের, তারা তো আমার ছেলেকে দেখবে না। কয় বছর ছিল বাইরে গিয়ে? তারপর আমি আমার শুধু ছেলের দিকে তাকিয়ে আমি ওকে আমার জীবন থেকে সরিয়ে ফেলি, আমার হাসব্যান্ডকে। যে না, আমি তোমার শর্তে রাজি না। তোমরা মা বোন যে যেটাই করো, আমি তোমাকে তো বিয়ে করতে পারবো না। তোমাকে বিয়ে করলে আমার ভবিষ্যতে আমার ছেলেকে কেউ দেখবে না। যেহেতু আমার ছেলে আমি আমার ছেলেকে নিয়ে আসছি, ওকে ওর জন্য বেঁচে আছি আর ওর জন্যই সবকিছু করতেছি, দিনরাত পরিশ্রম করতেছি। আমি হাতের কাজ জানতাম, আমি কষ্ট করে টিউশন করে হাতের কাজ করে আমার ছেলেকে আমি পড়াশোনা করাইতাম, মানুষ করাইতাম। আমার একটা ভাই, বাবা কোনো রকম ফলের ব্যবসা করে। তারপরে একটা সময় আমার ফ্যামিলি আমার বিয়ে ঠিক করে। আমার বড় জেঠু বাইরে থাকে, উনি আসছে, উনি এসে আমার বিয়ে ঠিক করে। অনেক জায়গা দিয়ে দেখতে আসে, আমি হয়তো আমার পছন্দ হয় বা ওনার, আমি বলছি যে আপনাদের পছন্দে আমার পছন্দ, আপনারা ঠিক করেন। আমার বিয়ে ঠিক হয়ে গেল। আমার ফেব্রুয়ারির 15 থেকে 20 তারিখের মধ্যে আমার বিয়ে। ছেলে বিদেশ থেকে আসবে, তার আগে আমার হাজবেন্ড বিদেশ থেকে চলে আসে। উনি এসে ওনার ছোট বোন, ওর নাম আলেয়া, ওনার মাধ্যমে আমাকে বাসা থেকে বের করে। ওনার বোনে বলতো যে তুমি একটু বের হও বা আমাদের বাসায় আসো, তুমি তো বিয়ে করে ফেলবা, তোমাকে আর দেখবো না, তুমি একটু আসো। পরে আমিও বের হলাম ওনাদের কথা মতো, বাসা থেকে বের হয়েছি, এক কাপড়ে বের হয়েছি, বোরখা পরা ছিল। ওই অবস্থায় আমার হাজবেন্ড আমাকে, ওনারা ভাই বোন সহ জোর জবরদস্তি করে আমাকে সীতাকুণ্ডে নিয়ে যায়। আমার হাজবেন্ড তার একটা বন্ধুর কাছে, তার বন্ধুর নাম শফিক, ওনার কাছে নিয়ে যায়। ওইখানে গিয়ে আমি খুব চিল্লাচিল্লি কান্নাকাটি করে আমাকে বাড়িতে দিয়ে আসো, আমার বিয়ের এখন যদি এই কলঙ্ক আমার গায়ে পড়ে, আমার আমার ফ্যামিলি মান সম্মান, আমার হুম। ছেলে বড় হয়ে গেছে, ওই স্কুলে পড়ে, ওরে সবাই কি বলবে, আমি এটা মেনে নিতে পারবো না, আমাকে আমার বাড়িতে দিয়ে আসো। ওর একটাই যে হয়তো তুমি এখানে, তোমাকে বিয়ে করবো, নয়তো তোমাকে এখানে মেরে ফেলবো। আমার হাজবেন্ড আমাকে বলতো, হয় আমাকে বিয়ে করো, নয়তো তোমাকে এখানে মেরে ফেলবো। আমি সবকিছু, ওর পাগলামি, সারাটা রাত ভয়ে থাকতাম কখন কি হয়, আমার উপর কোন হামলা হয়। তারপর ওর বন্ধু, ও ওইখানে আরব বন্ধুর মাধ্যমে একজনের বাসায় আমাদেরকে দিয়ে আসে। ওইখানে গিয়ে যখন দেখি সে আমার সাথে খুব পাগলামি করতেছে, আমি একটা ব্লেড দিয়ে আমার হাত এবার কাটা শুরু করি, যে হয়তো আমি মরবো, নয়তো তুমি আমাকে মেরে ফেলো, কিন্তু তুমি আমাকে টাচ করবো না, আমার কাছে আসবে না, তুমি দূরে যাও। সে তার উদ্দেশ্য ছিল ফিজিক্যাল আমার সাথে। তার শুধু কেন জানি আমার 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 প্রতি তার কোনো দুর্বলতা নেই, আমার শরীরের প্রতি, দেহের প্রতি তার দুর্বলতা ছিল। আমি ওর শর্তে রাজি হয়ে বিয়ে করব, আমার দেশে গিয়ে বিয়ে করব। আমার দেশে আসলাম। আমার দেশে আসার পর সে আমাকে বিয়ে করে আমার বাড়িতে আমাকে দিয়ে আসে। তখন আমার মা আমাকে খুব মারছে, এরকম মেয়ে আমার দরকার নেই। আমার মান সম্মান সব গেল আমার। এখন যেখানে বিয়ে ঠিক করছে ওইখানে আমার খরচ হয়েছে, ওইগুলা গেল। আমার এরকম মেয়ে প্রয়োজন নেই। আমার মা আমাকে অনেক মারে, আমি মা পা ধরে মাপ চাই, ও আমার মায়ের পা ধরে খুব মাপ চায়, কান্নাকাটি করে, ওকে মাফ করে দিত, ওকে 2 মাস সময় দেওয়ার জন্য। ও তার উম, এখন বর্তমানে যে ওয়াইফ আছে ওরে ডিভোর্স দিয়ে দিবে। তখন আমার মা বললো, না, আমার মেয়ের জন্য ওই মেয়ে কেন ডিভোর্স হবে, তোমার প্রয়োজন তুমি 2 বউকেই রাখো। ওর একটাই কথাই, না, আমার ওই বউ ভালো না, ওর চরিত্রের সমস্যা। ও আমার ছেলে নিয়ে, আমার মা মানে আমার যে শাশুড়ি বর্তমানে, উনি নাকি ওনার, আমার হাজবেন্ডের মুখের কথা, আমার শাশুড়ির মুখের কথা, ওনার বর্তমান যে ওয়াইফ ওনাকে একটা ছেলে সহ একটা রুমে ধরছে খারাপ ভাবে। হ্যাঁ, হুম। এগুলা বলে আর কি আমাকে বিয়ে করে। তখন ওই সে, বউ ওই বউ তখন কোথায়? ওই বউ তখন তার বাড়িতে, আমার হাজবেন্ডের তাহলে বাড়িতে। তোমার সাথে তো রঙ্গ তামাশা কেন? আমি জানি না, সে বিদেশ থেকে আসার পর সে আমাকে মানে সে আমার কাছে আসলো, ও বউয়ের কাছে যায় কি যায় না, আমি এতগুলো কিছু জানি না, আমি এগুলো কিছু জানি না। শুধু ফোন দিল, ওর বোনে বলতো যে ওর বউয়ের সাথে ঝামেলা। ওর যখন ওই মানে ঘরে ঢুকতো রাতে 10টার পর, তখন ওর বোনে আমাকে ফোন দিত, তার মা ফোন দিত যে শিলা তুমি চিন্তা করো না, তুমি রিল্যাক্সে ঘুমাও, আরিফে ওর বউয়ের সাথে নাই, ও আলাদা।
মানে ওর মা আমাকে ফোন দিয়ে বলতো, ওর বোনেরা ফোন দিয়ে বলতো তুমি কান্নাকাটি করো না। যাই হোক ওগুলো আমি পরেই বলি। তারপর আমার মা কোনো রকম এগুলো মেনে নেয়নি। ও হচ্ছে আমাকে নেওয়ার আমার কথাও না। বাড়িতে রেখে ও আমাকে আমার বাড়িতে রেখে সে চলে যায়। ঠিক 11 দিনের মাথায় হচ্ছে তার ওয়াইফে জেনে যায়। কিভাবে জানি তার ওয়াইফে সব কিছু জেনে যায়। এবার সে তার ওয়াইফে আমার বাড়ি আসে, আমার বাড়িতে আসে এটা তল্লাশি করার জন্য যে আসলে কি ওর হাজবেন্ড বিয়ে করেছে কিনা। তারপর আমার ফ্যামিলি বলে হ্যাঁ বিয়ে করেছে, আমার মেয়েকে এরকম জোর করে বিয়ে করেছে, সে এখন আমার মেয়েকে আমার বাড়িতে দিয়ে গেছে। সে এখন তুমি আসার কারণে আমার মেয়েকে সে এ বাড়ি থেকেও লুকায় ফেলছে। আমার মেয়ে কই আছে আমি জানি না। আমি তার ফ্যামিলির সাথে 6 মাস কোনো যোগাযোগ করি নাই। সে আমাকে ওইখান থেকে যেদিন তার ওয়াইফ জানছে ওইদিন সে আমাকে ঢাকা পাঠাই দেয়। হুম। আমি ঢাকায় চলে আসি। ঢাকায় চলে আসার পর কোথায় থাকবো, মানে ঢাকা শহর সব জায়গা তো চিনি না, কিছু কিছু জায়গায় চিনি। আমি হচ্ছে সদরঘাট চলে আসি, যেতে এখানে আমার বাবা থাকে। আমি আমার বাবার কাছে এসে আশ্রয় নিয়েছি, পায়ে ধরে অনেক কান্নাকাটি করছি যে আমি এই ছেলে নিয়ে কই যাব। আমার ছেলেকে নিয়ে আমি চলে আসছি ঢাকায়। ঢাকা আসার পর আমার বাবা আমাকে একটা রুম ঠিক করে দেয়। আমার হাজব্যান্ড আমার বাবার সাথে কথা হয় যে ওকে একটু দেখে রাখেন, আমি এগুলো সব সমাধান করে আমি ঢাকায় ফিরবো। আমার বাবা বলছে যে তুমি ফিরতে হবে না, আমার মেয়েকে আমি রাখবো, কি হবে তোমার সাথে না হবে আমার বাড়িতে গেলে আমরা বসবো। সে তখন আমার বাবার কথা শুনে নাই। তার 15 দিন পর সে ঢাকায় আসে। ঢাকা আসার পর আমার আমার বেবিটা তো ছোট, তখন তার বয়স ছিল 5.5 বছর। সে আমার, ওর তো আমার সন্তান, আমার আগের হাজবেন্ডের সন্তান, তার তো কিছু না। সে ওকেও মারতো এবং কি আমাকেও মারতো। আমার ছেলে ছোট মানুষ তো একটু ওর সাথে আহ্লাদ করতে চাইতো, ও এটা সহ্য হতো না। আমার ছেলেকে হচ্ছে আমরা যে রান্না করি খুন্তি আছে না, ওটা গরম করে ঠোঁটে লাগাইছে। ওই 5 বছরের বাচ্চারে, ও মাই গড। ও মাই গড। খুব মারতো। এখানে সব বাড়াটি বলতো, সব মানুষ বলতো যে এটা কেমন, ওর কি আসলে আপন বাবা। আমি কাউকে বলি নাই যে ও যে হচ্ছে তার সন্তান না। আমার ছেলের এরকম মার দেখে আমি মা আর সহ্য করতে না পেরে ওকে আমার বাবার সাথে গ্রামে পাঠাই দিই। কিন্তু তার একটাই কথা যে পরের সাল পরের জিনিস সে মেনে নিতে পারবে না। আচ্ছা ওকে ফাইন, মেনে নিতে পারবে না আমার ছেলে, কেন আমি খাইয়ে দিব, ছোট মানুষ আমি খাইয়ে দিব কেন, ওর বিরক্ত ফিল করে। ও দেরি করে ঘুমাবে কেন, ওর বিরক্ত ফিল করে। ও আমাকে জড়িয়ে ধরে ঘুমাবে কেন, সে বিরক্ত ফিল করতো। মাঝখান দিয়ে শুইতে চাইতো কেন, সে বিরক্ত ফিল করতো। ওর এরকম মায়ের অত্যাচার আমি সহ্য করতে না পারে ওকে আমি বাড়িতে পাঠাই দিই আমার বাবার কাছে। অথচ এই ছেলের জন্যই তো তুমি চলে আসলে। আমি এই ছেলের জন্যই তোর হাত ধরছি। অথচ এই ছেলেই রাখতে পারলে না, ওর হাত ধরে রাখতে রাখতে পারলে না। পারলাম না। ও মাই গড। তারপর সে আমার সাথে প্রায় ঢাকায় 1 মাস ছিল। তার ফ্যামিলিকে, তার ওয়াইফকে জানাইছে যে আমার সাথে তার ডিভোর্স হয়ে গেছে, আমার সাথে সে থাকে না। অথচ তোমার কাছে হ্যাঁ, তখন। অথচ সে আমার সাথে, আমরা তখন একসাথে আমার সাথে বসে তার ওয়াইফের সাথে কথা বলতো, আমার সাথে শুয়ে বলতো যে না আমি ওর সাথে থাকি না, ও ওরে আমি ডিভোর্স দিয়ে দিছি, ও হচ্ছে ওর ওর আবেগে পড়ে আমি ওরে বিয়ে করছি, ওরে আবার আমি দিয়ে দিছি। এটা সে আমাকে বলে যে শিলা এরকম না করলে আমি তো বাহিরে যাব, বিদেশ যাব, তাহলে সে আমার ওয়াইফে আমার নামে মামলা করবে। কারণ কেননা ছিল তার ওয়াইফে ছিল আবার কমিশনারের ভাগ্নি ছিল, তাদের খুব ভোল ছিল আওয়ামী লীগের তখন। আমিও চুপচাপ সব কিছু মেনে নিয়েছি, কিছুই করি নাই। যেহেতু আওয়ামী লীগ তখন খুব এগুলো নিয়ে না খুব ভয় লাগাইতো যে এরকম করবো ওইরকম করবে, তুমি এরকম করো না, এরকম বললো না, তুমি কিছু বললো না, তুমি বলবে হ্যাঁ হ্যাঁ আমি ওর সাথে থাকি না। তারপর সে আমার সাথে প্রায় ঢাকায় 1 মাস ছিল সদরঘাটে। 1 মাস থাকার পর সে হচ্ছে বাড়িতে চলে যায়, আর আসে না। 1 মাস আমার সাথে সংসার করে আর আসে না। তবে এর ভিতরে আমি কনসিভ হয়ে গেছি, বাচ্চা আমার কনসিভ হয়ে গেছি। আমি তাকে জানাইছি, সে আর্জেন্ট একদিনের জন্য ঢাকায় আসছে। এবার ঢাকায় আসে না, সে আমার পা ধরে খুব কান্নাকাটি। তাকে একটু সুযোগ দেওয়ার জন্য শিলা এখন বাবু নিও না, এখন বাচ্চা নিলে হচ্ছে আমি 2 দিক দিয়ে সামলাইতে পারবো না, ওরে ডিভোর্স দিতে পারবো না, ওরা জানাজানি হয়ে যাবে, ওরা মামলা করবে। তখন আমি বলছি ও মামলা করলে আমি তোমাকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসবো। মামলা কেন করবে, তুমি যদি 2 বোন নিয়ে থাকতে পারো তাহলে কেন মামলা করবে। ও তো মেনে নিবে না। আমি বলছি আমি তো মেনে নিয়েছি, ও কেন মেনে নিবে না। ওরা খুব প্রভাবশালী, ওরা নেতা, মানে এগুলো খুব ভয় লাগাইতো। তারপর আল্লাহর কোরআন ধরে কোরআন শরীফ বাসায় এনে সেটা হাতের মাথার উপর রেখে সে আমাকে প্রমিস করে যে আমি ওকে ডিভোর্স দিয়ে দিব, তুমি বাচ্চাটা নষ্ট করো। ওর ছোট বোন, মানে বড় বোন,
দুই বোন সহ আমার সাথে কথা বলে আমাকে বুঝায় যে তুমি এখন বাচ্চাটা নষ্ট করে ফেলো, এখন বাচ্চা নিও না, ওর বউ জানাজানি হয়ে গেলে ও তো আর বিদেশ আসতে পারবে না, ওনার মামলা হয়ে যাবে, তুমি বাচ্চাটা নষ্ট করে ফেলো। আমিও চিন্তা করলাম যে তো আমার হাজবেন্ড তো ও যদি দেশে বেকার থাকে তাহলে আমি চলবো কিভাবে, ওর ভালোর জন্যই ঠিক আছে আমি ওদের কথা মেনে নিছি। ও একদিনের জন্য ঢাকায় এসে আমাকে বাচ্চা নষ্ট হওয়ার মেডিসিনটা খাইয়ে আবার পরের দিন বাড়িতে চলে যায়। তারপরে আর কোনো খবর না, আমাকে ফোন দেয় নাই, প্রায় অনেক দিন ফোন নাই ওর। সব কিছু থেকে আমি ব্লক, নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক সব কিছু থেকে আমি ব্লক, কোনো রকম আমার যোগাযোগ নেই তার সাথে। আমার এর ভিতরে টাইফয়েড হয়েছে, আমি আমি বাচ্চা নষ্ট হওয়ার পর আমার অনেক অসুস্থ হয়েছে, আমি টাইফয়েড হয়ে গেছে, তারপর আবার ডেঙ্গু হয়েছে। ডেঙ্গুতে 6 দিন আমি মেডিকেল ছিলাম, আমি কারো কোনো সাহায্য পাইনি, আমি একা একা। এক হাতে আমার এরকম স্লাইনের ইয়ে চলতো, ক্যানালা থাকতো, আর এক হাতে হচ্ছে আমি নিচে গিয়ে খাবার খাইতাম। আমার কেউ ছিল না? কেউ ছিল না আমার সাথে, ও তখন আমার সাথে যোগাযোগ করে নাই। জাস্ট ফেলে দিয়ে চলে গেছে। একটা মানুষকে সামান্যতম ভালোবাসলেও তো তার প্রতি একটা দায়বদ্ধতা থাকে। তারপর তার কেন জানি করুণা হইতো, সে আমাকে কখনো সারা মাসে 500 দিত, কখনো 1000 দিত, মানে এরকম করে এ চলে। দিয়ে চলে কেমনে একটা এ মানুষ? দিয়ে তো আমি চলতে পারি না। আমি আমি বাসা ছেড়ে দিছি, আব্বুর সাথে এসে উঠছি এবার। আমি বাসা ভাড়া চালাইতে পারি না বলে আমি আব্বুর সাথে উঠছি। উঠার পর আমি দেখতাম আমার বাবা যা রুজি করে তার 99% আমার দিকে খরচ হয়ে যাচ্ছে, যেহেতু বাড়িতে আমার মা আছে, আমার ভাই আছে, আমার ছেলে বাড়িতে, ওদের একটা খরচ আছে। আমি এটা সহ্য করতে পারলাম না। আমি আমার বাবা বাড়িতে চলে যায় রমজান ঈদে, কোরবানিতে, আমি ঢাকা শহর একা। আমার হাজবেন্ড তার বউ সহ ঈদ করতেছে, আমি ঢাকা শহর একা, কেউ নাই আমার পাশে। আমি খুব হাউ মাউ করে কান্না করতাম, আমার মন চাইতো যে আমি গলার দড়ি দিয়ে মরে যাই, বা আমি কোনো একটা অ্যাক্সিডেন্ট করি। আমি 18 দিন টাকা না খেয়েছিলাম, আমার পাশে কেউ ছিল না। 18 দিন খাবার ছিল না বাসায়? কেমনে বাঁচলা কেমনে? তারপর আমি ওই সময় বাঁচলা কেমনে বলো তো? কি আমি খাইছো? জানি না আমি কি করে বাঁচি, আল্লাহ ছাড়া শুধুমাত্র আমার। ও এবার নিজেকে বাঁচার জন্য না আমি বিভিন্ন জায়গায় সিবি ড্রপ করতাম, যে আমার কিছু একটা করতে হবে, আমি তো এভাবে বসে থাকলে হবে না, আমার কিছু একটা ইনকাম করতে হবে। পর বিভিন্ন জায়গায় সিবি দেওয়ার পর আমি একটা জায়গায় কাজ পাই, সেখানে আমি সদরঘাট থেকে আপনার হচ্ছে গুলশানে আসতাম। তখন আমি গুলশানে কাজ পাই, প্রতিদিন প্রায় 1 মাস আমার এরকম হতো। সকাল 7টায় রওনা দিতাম, আস্তে আস্তে এখানে প্রায় 11:30 10:30 এরকম বাজতো। আবার এখান থেকে আমার ছুটি হতো 11টা বাজে, আমি সদরঘাট যাই যেতে আমার 12টা 1টা 1:30 এরকম হতো রাত। আমি অনেক হেনস্থার শিকার হয়েছি। আমি বাসে উঠলে তখন মানুষ আমাকে অনেক ইপটিজিং করতো। রাতে আমি একা একটা মেয়ে শুধু বাসে থাকতাম, ভয় লাগতো না এতগুলো খুব মানুষ? অসহায়ের মতো আমি চুপটি মারে বসে থাকতাম, আর সবসময় মোবাইলটা আমি হাতে রাখতাম, 349 ফোন ইয়ে করে রাখতাম, ডায়াল করে রাখতাম, কখন আবার কি হয়। ও মাই গড! তোমার ফোনের মধ্যে আমি অনেকগুলা ছবি দেখছিলাম, তুমি একটু দেখাবা? অবশ্যই দেখাবো। মানে শারীরিক নির্যাতনের তো একটা ধরন আসে। একটা মানুষ যে তার ভালোবাসার নারীটা, সাধের নারী যাকে বলে, তার তার জন্য সে কান্নাকাটি করতেছে, আবার তাকে কি পরিমাণে অত্যাচার করছে তুমি দেখাও একটু। দেখেন লিপসটা কেটে করছে, এটা কিভাবে কাটছে এটা? আমাকে হাত দিয়ে আঘাত করছে। লিপসে হ্যাঁ, হাত দিয়ে আঘাত করছে, আর এখানে ঘুষি দিয়ে, মানে এখানে চোখ ফুলে গেছে? চোখ ফুলে গেছে। আমি প্রায় চোখে দেখতাম না অনেকদিন। তারপরে আর এগুলো এই হচ্ছে কালো দাগ আমাকে, কিসে? এগুলো শুধু হচ্ছে আমার এই হাতের তার, এটা এটা দিয়ে শুধু আঘাত করতো। মুষ্টি দিয়ে? হ্যাঁ, মুষ্টি দিয়ে আঘাত করতো। তারপর হসপিটালে? আমাকে আমাকে আমি যেহেতু সি সেকশন আমার বেবি হয়েছে, সে আমাকে আমার সি সেকশনের জায়গায় লাথি দিছে। আমার খুব ব্লিডিং হয়েছে, আমি খুব অসুস্থ ছিলাম, হাঁটতে পারতাম না। তারপর সে নিজে আমাকে কুর্মিটোলা মেডিকেল নিয়ে ভর্তি করাইছে। ও মাই গড! ওনারা ওখানে ভর্তি নেয়নি, জাস্ট আমাকে কিছু স্লাইন দিচ্ছে, পরবর্তী ঢাকা মেডিকেল ভর্তি করার জন্য, সে আমাকে ভর্তি করেনি।
এই মুখের নিচে কাটা কিসের? এখানে সে আমাকে মুঠি দিয়ে আঘাত করছে এই জায়গায়। আমার এখনো এই জায়গায় দাগটা আছে, এখনো ফুলা আছে। ইস, কিসের জন্য মারতেছে তোমাকে? একটাই কারণ ছিল যে আমি জেনে শুনে বিয়ে করছি, এখন কেন থাকতে পারতেছি না। আমি দেখতাম দিনের পর দিন তার সবকিছু ঘিরে তার বউ বাচ্চা, আমি কিছু না। আমি কেন তার বউ বাচ্চা যেহেতু ফ্রিতে তার সাথে থাকতেছে, আমি কেন ইনকাম করব? আমি ইনকাম কেন করব? মানে তোমার 10 পয়সার খাবার পরবার সে দিবে না? অন্তত সে আমার টাকা দিয়ে চলতো। আমি তাকে যখন সে দ্বারা যে কাজ করতো, সে কোনো কাজ খুঁজে পায় না, তখন আমি তাকে পকেট খরচ দিছি। আর সে চলতে পারতো না। হ্যাঁ, ও আমাকে দিছে 10 টাকার জায়গায় আমাকে 5 টাকা দিছে, আমি উল্টা তারে দিলাম। আমি তাকে, সে শীতের জামা পরতে পারতো না, আমি তাকে শীতের জামা কিনে দিলাম। তারপর আমার যুদ্ধ শুরু হয়। তারপর থেকে আমি এখানে চাকরি করতাম, চলতাম, নিজে যা পেতাম নিজের মতো করে চলতাম। আমার ছেলে আছে, ছেলেকে কিছু দিতাম, নিজের মোটামুটি চলতাম। একটা বাসা ভাড়া নিতে গেলে ওইখানে 7,000 6,500 চলে যায়। শুধু তাকে বলতাম কিছুই লাগবে না, শুধু অন্তত বাসা ভাড়াটা দাও। আমার স্যালারি তো কম, আমি এই টাকা দিয়ে খাবো না, স্যালারি মানে হচ্ছে বাসা ভাড়া দিব না, আমার বাচ্চাকে আমি পালবো, আমার বাচ্চা ক্লাস 1-এ পড়ে এখন, নাকি আমি নিজে চলবো, তুমি শুধু আমার বাসা ভাড়াটা দাও। সে কখনই দিত না, কখনো 2,000 দিত, কখনো 3,000 দিত। সারাটা মাস আমি 2,000 টাকা দিয়ে কিভাবে চলতাম? একটা পর্যায়ে আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তার সাথে আর থাকবো না, আমার এভাবে থাকা স্বাভাবিক। সম্ভব না। আমি জাস্ট মানসিক রোগী হয়ে গেলাম, আমি যেন কেমন উদাসী, কোনো সবকিছু ভুলে যাই, কখন কি কথা বলে ফেলি, আমি এরকম চলতে থাকলাম। আমি ওইখানে চাকরি করা থাকাকালীন আমি অনেকবার সেন্সলেস হয়ে গেছি। তাকে আমার অফিস থেকে কল করা হতো যে আপনার ওয়াইফ এরকম সেন্সলেস হয়ে গেছে। সেগুলো আমি ছাড়া কি তার গার্জিয়ান নেই ঢাকায়? আমি ছাড়া কি তার কেউ নেই? আমার পক্ষে সম্ভব না। আমার বাবা সেই সদরঘাট থেকে এখানে এসে আমাকে হাসপাতাল নিত। ন্যাশনালে আমার বাবা আমাকে 2বার নিছে, সেটার ছবি আমার কাছে আছে। আমার বাবা সেখান থেকে এখানে এসে আমাকে মেডিকেল নেয়। ও মাই গড। সে আসে নাই। তাহলে কেন থাকবা তার সাথে? আমি এখানে চাকরি থাকাকালীন আমি মেয়েদের সাথে 2 মাস ছিলাম। তারপর সে আবার আমার কাছে আসলো, মাপ চাইলো, ক্ষমা চাইলো যে আমাকে ক্ষমা করে দাও। আমি চিন্তা করলাম যে একে একে 2বার ভুল হয়ে গেছে, দেখি না আর একবার ক্ষমা করে মানুষটাকে, সংসারটা টিকাতে পারি কিনা বা আমি এরপরেও থাকতে পারি কিনা। আমি ওকে ভালোবাসি, এত মারের আমি পরেও ওকে ভালোবাসি, আর কিছু না। এইটা তোমার কাছে ভালোবাসা মনে হইতেছে বোন? তোমারে রীতিমতো মারতেছে, হসপিটাল সে নিয়ে না যাচ্ছে, মারার পর খুব কাটতেছে। খুব কান্নাকাটি করতো, পায়ে ধরে এক পর্যায়ে যা মাফ করে দাও, মাফ করে দাও। ওর কান্নাকাটি দেখে আমি আর নিজেকে সহ্য করতে পারতাম না, যে আসলে ও ও মানে থাপড়ানোর পরে পা ধরে মাপ চাইলে মাপ? হ্যাঁ হ্যাঁ, আমি বলতাম যে ও মনে হয় ভুল করে ফেলছে, নাকি ওর খুব রাগ হয়েছে, তো ওর খুব রাগী মানুষ, তো মনে হয় রাগের মাথায় করছে, থাক ভুলে যাই ভুলে যাই। আমি এভাবে করে করে আজকে 2 বছর তাকে ক্ষমা করে দিতাম। রাতে মারতো, সকালে যখন দেখতো যে আমি ঠিকঠাক ডিউটি করতেছি, তখন সে মনে করতো যে আমি স্ট্রং, আমি তো ঠিকই আছি, আমার সয়ে গেছে। এমন কোনো রাত নাই যে আমার গায়ে হাত না তুলছে। তারপর আমি এরকম ছুটি কাটাতে কাটাতে আমাকে এক পর্যায়ে চাকরি থেকে বাদ করে দিল, যে তুমি সারাদিন তুমি অসুস্থ থাকো, তোমার এখানে স্পট থাকে, ওইখানে স্পট থাকে, তুমি অসুস্থ, তোমার চাকরি করতে হবে না, তুমি বের হয়ে যাও। আমি যখন চাকরি থেকে বের হয়ে গেলাম, এবার তো আমি খুব মানে এতটা অসহায়, আমার ছেলেকে আমি কিভাবে রাখবো, কিভাবে বলবো, 2 জায়গায় টিউশন করে, আমি কিভাবে এগুলা করবো। আর 2টা মাস সে আমাকে রাখে, শুধু 2 মাস নাকি আমি তার কাছে বোঝা হয়ে গেছি। লাস্ট সে আর পারে না, সে আমাকে বলে এই বোঝা আমি টানতে পারবো না, বের হয়ে যাও, আমি তোমার সাথে থাকতে চাই না। আমি তখন তার কাছে খুব মিনতি করতাম, আমাকে অন্তত 500 টাকা হলে দাও, ও আমার মাই ছেলেকে গড। আমি পাঠাই। আমি তো চাকরি করি না, ওর তো স্কুলে একটা খরচ আছে, সে আমাকে দিত না। আমি টাকা চাইলে আমাকে মারতো, অথচ তোমার টাকায় চলছে একসময়। টাকা চাইলে আমাকে মারতো। সে আমাকে এমন, এরকম ওর সাথে আমার থাকাকালীন ভাই আমার একটাই ভুল, আমি তাকে বিশ্বাস করি। এই বিশ্বাস করতে করতে আমি আরো 2টা বেবি নষ্ট করে ফেলছি। 3 বার অবশ্যই। এই মোট নিয়ে আমি 3টা বেবি অপারেশন করছি। এটা ভালোবাসা না গাধামি বলো তো? এটা কোনো মতে ভালোবাসা মনে হয় তোমার? কি মানে কিসের জন্য একটা লোক সম্মান দিচ্ছে না, একটা লোক আমার শুধু এটাই মাথায় ছিল যে মানুষ আমাকে আবার ডিভোর্সি বলবে, মানুষ আমাকে নিয়ে হাসবে, মানুষ আমাকে নিয়ে মজা করবে। আর আমাদের সমাজে এখন ডিভোর্সি মেয়েদেরকে মানুষ খুব ট্রোল করে, খুব মজা নেয়।
আমি যখন ডিভোর্সে যাব বাড়িতে, তখন আমি আমার ফ্যামিলির অত্যাচার থাকতে পারবো না। আবার চাইবে আমাকে নতুন করে বিয়ে দিতে, কারণ আমি এই বিয়ে নামের শব্দটা আর নিতে পারতেছি না। আমি জাস্ট মানসিক রোগী হয়ে গেছি, নিতে পারতেছি না। আমি অবশ্যই তোমাকে আইনি হেল্প করবো বোন এই ব্যাপারে, কিন্তু সবসময় সে আমাকে ভয় রাখতো যে আমি যদি এরকম কিছু করি, সে সে আমাকে, আমার ভিডিও ভাইরাল করবে, আমার ছবি তার কাছে আছে, যেহেতু সে আমার হাজবেন্ড, থাকতে আমার পারে। সবকিছু তার কাছে থাকবে। কেউ যদি, এটা যারা জানেন না তারা জেনে রাখেন, কেউ যদি সে বউ হোক আর যেই হোক, কারো খোলামেলা ছবি যদি নেটে ছাড়ে, তাহলে 14 বছরের জেল হয় অথবা ফাঁসি হয়। সুতরাং সাবধান। জিদ করে, রাগ করে এই ভুল করবেন মানে সেই পুরুষটার বা মেয়েটার 14 বছরের জেল বা ফাঁসি হবে, যে ছাড়বেন। খুব সাবধান। অ্যাসিড সন্ত্রাসের চাইতেও ভয়ানক এই অপরাধটা সাইবারের। ভেরি 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 কেয়ারফুল। এটা অনেকেই জানেন না, অনেক মেয়ে অনেক ছেলেই ভয় পায় যে যদি ছেড়ে দেয়, কিন্তু যে ছাড়বে, ছাড়লে তো প্রমাণ থাকেই, যেখান থেকে ছাড়ুক দুনিয়ার, ইন্টারনেট ইউজ করে ছাড়বে না, ওই ইন্টারনেটের আইপি ধরে এটা খুঁজে পাওয়া যায়। সাইবারে খুব সহজ এটা খুঁজে পাওয়া। সো এটাতে ভয় পাবেন না যদি কেউ আপনাকে হুমকি দেয়, বরং যে হুমকি দেবে সে ভয় পাবে, কারণ ওই হুমকি দিয়ে আপনি তার নামে ইজিলি কেস করতে পারেন। এটা জেনে রাখেন বোন। তোমার এই এই ভয়াবহ জীবন থেকে যদি একটা মানুষ শেখে, একটা মেয়ে শেখে, কি শিখতে পারে বলো তো? অন্তত ফ্যামিলি বিরুদ্ধে কেউ বিয়ে করবেন না। প্রেম ভালোবাসা এগুলো কিছুই না, শুধু হচ্ছে দেহের প্রতি এরা লালসা, আর কিছুই না। প্রেম ভালোবাসা কিছু না। একটা বিবাহিত মেয়ের কাছে ছেলেরা শুধুমাত্র তার দেহের জন্য আসে, প্রেমের ভালোবাসার জন্য আসে না। তোমার ক্ষেত্রে তাই হয়েছে, উনি তোমাকে ভালোবাসেন। গত 15 দিন আমরা একসাথে ছিলাম। গত 15 দিন আগে লাস্ট যখন আমি আর এগুলা মেনে নিতে পারতেছি না, ওর প্রতিনিয়ত আমি রাত 11টায় ডিউটি করে আসি, রান্না বান্না করতে করতে আমার প্রায় 1টা 1:30 বাজে, খাওয়া দাওয়া করে শুয়ে আবার সকাল 10টায় আমার ডিউটিতে জয়েন করতে হয়। যখন দেখি সারাদিন পরিশ্রম করার পর ক্লান্ত শরীরটা আমি যখন খাটে লাগাই, আমার আর চেঞ্জ থাকে না। তখনও দেখি যখন আমার উপর অত্যাচার, আমি মাই খাইতেছি প্রতিনিয়ত, তখন আমি আর থাকবো না। আমি ভালোবাসা আমার আর দরকার না। আমি খুবই স্ট্রং হয়ে গেলাম, মানে খুবই স্ট্রংলি তার ওয়াইফকে ফোন দিলাম যে আপনার হাজবেন্ডকে আপনি নিয়ে যান, আমি ওর সাথে থাকতে চাই না। তার ওয়াইফ আমাকে একটাই কথা বললো, ও কি তোমার সাথে থাকে? আমি হ্যাঁ, ও তো আমার সাথে থাকতেছে এত বছর। ও বললো যে আমি তো জানি না ও যে তোমার সাথে থাকে। আমি বলি, সে তো আমার, তার এত বছর সবাইকে, তার ওয়াইফকে জানিয়ে আসলো সে আমাকে চিনে না, আমার সাথে তার কোনো সম্পর্ক নাই, আমার সাথে সে থাকে না, কিন্তু প্রতিনিয়ত আমার সাথে থাকতেছে। তার 3টা বাচ্চা আমার গর্ভে আসছে, যে 3টা বাচ্চা অ্যাবর্শন করাইছে, এগুলো তার ফ্যামিলি কেউ জানে না। তোমাকে রাস্তায় ফেলে দিল এক মোমেন্টে। এক মোমেন্টে ফেলে দিল। ও মাই গড। আমি তার ওয়াইফকে ফোন দিয়ে এগুলো মানে বলার পরে তার ওয়াইফে তারে ফোন দিছে যে তুমি আমাদের সাথে কেন মিথ্যা কথা বলবা, কেন মিথ্যা কথা বললা। সে শুধুমাত্র আমার হাত থেকে নাকি তার ওয়াইফের হাত থেকে, জানি না কার হাত থেকে বাঁচার জন্য সে সবাইকে বলছে সে বাহিরে চলে গেছে, সে বিদেশ চলে গেছে। আমি হচ্ছে গত অক্টোবরের 27 তারিখে ঢাকায় আসি, সেপ্টেম্বরের 27 তারিখে ঢাকায় আসি। আমি যেহেতু চাকরি চলে গেছে, আমার নতুন করে আমি ওই কোম্পানিতে আবার জয়েন দিব, ওনাদেরকে রিকোয়েস্ট করে আমাকে আবার নেওয়া হয়েছে। তো হচ্ছে আমি সেপ্টেম্বরের 27 তারিখে ঢাকায় আসি, একটা মেয়ের সাথে উঠি আর কি, আমার কলিগের সাথে। সে হচ্ছে 29 তারিখে সে আমাকে খুঁজে বের করে। আমি বলছি তুমি না সবাইকে জানাইছো তো তুমি বিদেশ, সবাইকে জানাইছে সে বিদেশ, কিন্তু সে দেশে বাংলাদেশে। সেপ্টেম্বরের 29 তারিখে সে আমাকে খুঁজে বের করছে যে শিলা আমি দেশে, সবাইকে জানাইছি আমি বিদেশ, যাতে তোমার আর আমার মধ্যে কোনো সমস্যা না হয়। হাই রে হ্যাঁ, আমার মিথ্যাবাদী। ওয়াইফের যাতে কোনো সমস্যা করতে না পারে, ও যাতে জানে আমি বিদেশ, তোমার সাথে এখন কন্টিনিউ থাকতে পারবো, আমরা একসাথে কন্টিনিউ থাকতে পারবো। এত বছর ছিল, 2 দিন আসতো 3 দিন আসতো না, এইভাবে থাকতো। ও মাই গড। কন্টিনিউ থাকার জন্য সে সবাইকে বলে দিছে সে বিদেশ চলে গেছে। যেহেতু সেপ্টেম্বরে হচ্ছে আপনার 29 তারিখে সে আমাকে খুঁজে বের করে, অক্টোবর 1 তারিখে আমার নতুন চাকরি জয়েন। সে 30 তারিখে একটা বাসা ঠিক করে আমরা ওই বাসায় উঠি।
তখন তো আমি তার ওয়াইফকে ফোন দিয়ে সব বলে দিলাম যে ও তো আমার সাথে থাকতেছে এরকম এরকম। তার ওয়াইফও বললো তো আমি তো জানি সে বিদেশ। আমাকে না, সে বাংলাদেশে, এবং কি সে আমাকে খুব নির্যাতন করছে, এখানে আমার সাথে খুব জুলুম করছে, আমাকে খুব অত্যাচার করছে। আমি এটা থেকে বাঁচতে চাই, আমি ওর মতো সাজন আমার দরকার নেই। ওরে কি করতে পারবেন করেন, নয়তো ওরে আপনি নিয়ে যান, আমার ওর দরকার নাই ওরে। পরে ও আমাকে ফোন দিয়ে থ্রেট দিল, আমার তুমি যদি তোমার কারণে আমার সংসার ভাঙে, আমার ছেলে মেয়ে যদি ছেলে মেয়েকে রেখে আমার বউ চলে যায়, তাহলে তোমাকে আমি মেরে ফেলবো, এত সবকে মেরে সোজা না। ফেলবে। এরকম করে আমি তার সাথে আর যোগাযোগ করি নাই প্রায় 1 সপ্তাহ। সে আমার বাসায় আসে না, আমি বাসায় ডিউটি যেতাম, সুন্দর মতো আবার আসতাম যাইতাম এরকম। হঠাৎ করে একদিন সে বাসায় চলে আসে। আমি নিচে দারোয়ানকে বলে দিছি যে আঙ্কেল ও যদি আসে ওকে উঠাবেন না বা ওকে অনুমতি দিবেন না বাসায় আসার জন্য, কারণ এবার আসলে সে যে কোনো একটা ক্ষতি করতে পারে আমার। যেহেতু আমি তার ওয়াইফকে সবাইকে জানিয়ে দিছি। সে আঙ্কেল তখন গেটে ছিল না, সে বাসায় উঠছে, বাসায় আসছে। আসার পর আমাকে বলতেছে কেন তুমি সবাইকে জানাইছো। এবার আমার কাছে খুব মিনতি, ও যে আবার তার নাটক মায়া শুরু হয়েছে। কান্না নাটক পা ধরে, কেন এরকম করো। পরে আমি একটা পর্যায়ে বললাম ঠিক আছে, আমি তুমি যদি এরকম করতেছো তাহলে তোমাকে যে কোনো দুইটা, এত বছর যেহেতু একটু বলিনি এখন বলবো, যে কোনো দুইটার একটা বেছে নিতে হবে, কি করবে বলো। আমি চাই না তুমি আমাকে বেছে নাও, তোমার ওইখানে 2টা সন্তান আছে, একটা ছেলে একটা মেয়ে, তোমার ওয়াইফ আছে, ও তোমার ফ্যামিলির সাথে থাকতেছে। আমি আজ পর্যন্ত তোমার ফ্যামিলি চিনি না, ওদেরকে চোখে দেখি নেই। তোমার মায়ের সাথে বোনের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে এতটুকু। যেহেতু আমাকে তোমার ফ্যামিলিতে ইনভলভ করো না, কেউ জানে না তোমার আমার সম্পর্ক, তো আমি না জানার মধ্যেই থাকি, তুমি তোমার ফ্যামিলি নিয়ে থাকো। আমি এটা বললাম কেন, আমাকে সে হচ্ছে মানে হিংস্র একটা পশু হয়ে গেছে। সে আমাকে লাস্ট পর্যন্ত কামড়াই দিছে আমার হাতে। সে আমাকে, আমি তাকে ধরে রাখছি কেন, আমি তার শার্ট ধরে রাখছি যে তুমি যেতে পারবে না, তুমি একটা সমাধান করে যাও। আমি বলছি এখন তোমার ওয়াইফকে ফোন দিব তোমার সামনে, তুমি বসো, তুমি যে কোনো একটা, আমি প্রমাণ দিই যে তুমি আমার সাথে থাকো। কেন সবাই জানবে, কেন সবাই জানবে যে আমি খারাপ, আমি ঢাকা শহরে একা থাকি। আমি তো একা থাকি না, আমি একা থাকি, সবাই মনে করে আমি একা থাকি, আমি খুব খারাপ। তোমার ফ্যামিলি বলে, তাহলে সবাই জানুক যে আমি ওনাদের ছেলেকে নিয়ে থাকি। আমি তুমি কেন সবাইকে জানাও না আমি যে তোমার সাথে থাকি। আমাকে কেন সবাই এত খারাপ কথা বলে, তোমার জন্য বলে আমি খারাপ মেয়ে, আমি একাটা ঢাকা শহরে একা থাকি, আমি তো আমার হাজবেন্ড নিয়ে থাকি। আমি চাই সবাই জানুক, আমার ফ্যামিলিও জানুক। আমার ফ্যামিলি যেহেতু জানেন আমি তোমার সাথে থাকি, আমি তো সবাই জানুক আমি তোমার সাথে। সে আমাকে, আমি তাকে বারবার ধরতে যাই, তার শার্ট ধরি, তার হাত ধরি, লাস্ট পর্যন্ত আমি তার শার্ট ধরার কারণে সে আমাকে কামড় দিছে এবং কি আমাকে খুব আঘাত করছে। আমার লাস্ট মুহূর্তে সে আবার চুলের মধ্যে আগুন লাগাই দিছে, আমি সেই চুল কাটতে বাধ্য হয়েছি। ও মাই, আমি খুব ক্লান্ত, আমি তোমার খুব এই চুল ক্লান্ত, পোড়া? আমি খুব ক্লান্ত, আমি খুব অসুস্থ। সে এই মুঠো দিয়ে আমার বুকে আঘাত করতো, আমার লাথি দিত, আমার, আমি তার ওয়াইফ, সে আমাকে তল পেটে লাথি দিত দিনের পর দিন। আমি খুব অসুস্থ হয়ে গেছি। আমি অফিস থেকে একদিনের ছুটি নিয়েছি যে আমি ডাক্তার দেখাবো। আমার, সে যখন আমার বুকে এখানে আঘাত করে আমি খুব ব্যথা পাই, আমি নিঃশ্বাস নিতে পারি না, আমি কথা বলতে পারতাম না। কয়দিন আমি খুব কষ্টে চলছি, ডিউটি করছি, কিন্তু সে আমাকে একটা ডাক্তারও দেখায় নাই, কখনই আমাকে ডাক্তার দেখায় না। আমার এই 3টা বেবি সে অপারেশন করছে, মেডিসিন খাওয়াই, কিন্তু কখনো আমাকে ডাক্তার দেখায় নাই। ফাইনালি কি করছো? ফাইনালি আমি তাকে ডিভোর্স দিয়ে দিছি। ভেরি গুড। আমি আর থাকতে পারতেছি না, আমি ক্লান্ত, আমি অপমান খুব অত্যাচার অসুস্থ। কত নেবে একটা মানুষের? এখন সে এসে আমাকে ডিস্টার্ব করে, আমি যেখানে চাকরি করি সে ওইখানে এসে আমাকে ডিস্টার্ব করে, উইল সিট, উইল সিট। এমনকি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেইল করে। এবং কি আবার বলে যাবে? মায়া কান্না, এবং আমি আবার কি মাপ বলবো? চাইবে না। আমি আর এবার ভাই, আমি ওকে ডিভোর্স দিয়ে দিছি, আমার ডিভোর্স দিয়ে হয়ে গেছে। আমি আর ফিরে চাই, আমি ওর দিকে তাকাইতে চাই না। আমি এবার একটু অন্তত এবার বিচার চাই। বিচার 2টা জনগণ মেয়ে, আমাদের 2টা মেয়ের জীবন কিন্তু ও নষ্ট করছে। ও চাইতে থাকতে পারতো, একটা ছেলে 4টা বিয়ে করতে পারে, থাকো, ওরে নিয়ে থাকো, আমারে নিয়ে থাকো, অন্তত আমাকে ফ্যামিলি প্রায়োরিটি দাও, কিংবা আমাকে জানায় ফ্যামিলিতে করতো, তোলো। কিংবা দুই পরিবার জানায় করো যদি তোমার বড় হ্যাঁ, বউ রাজি হয়। আমার তো যেহেতু কেউ জানে না, সবাই একটা কথাই মনে করে ওর ফ্যামিলি, আমার ফ্যামিলি, যে আমি ঢাকা শহরে একা থাকি। একটা গ্রামের একটা মেয়ে ঢাকা শহরে একা থাকার মানে কি? অবশ্যই আমাকে অনেক খারাপ কিছু রিস্কি। মিন করে, যেটা আমি আমার হাজবেন্ড নিয়ে থাকতেছি প্রাউডলি। তুমি সবাইকে বলতে পারো, আমি সবাইকে বলতে পারি যে আমি আমার স্বামীকে নিয়ে থাকতেছি, তাহলে তো এখানে কোনো কথা হয় না। আমাকে ফ্যামিলি দাও,
আমি তো শ্বশুর শাশুড়ি চাই, আমি তো চাই তাদেরকে সেবা করতে, আমি তো চাই একটা সংসার চাই। আমি এই 2টা বছর তার কাছ থেকে বিন্দু পরিমাণ সুতা পাই নাই, আমি তো একটা সংসার চাই। সাবধান হন ভাই, কতটুকু ছাড় দিবেন, কতটুকু ভালোবাসবেন, এই সীমানা নির্ধারণ জরুরি। আমি সবসময় ডিভোর্সের বিপক্ষে, কিন্তু ডিভোর্স কখনো কখনো সমাধান, ডিভোর্স কখনো কখনো শান্তির এবং জরুরি। ভালো থাকবেন, নিজের আবেগকে নিয়ন্ত্রণে রাখবেন। আর মনে রাখবেন অলওয়েজ যে একবার আপনার গায়ে হাত দেয়, অপমান করে, সে কোনোদিন আপনাকে ভালোবাসে না।